শুভেচ্ছা নাও। আমরা দ্বিতীয় পর্যায়ে আবারও আলোচনায় ফিরে আসলাম। একটা বিষয়ে আমি ওখানে ছেড়ে গিয়েছিলাম, ওখানে দুটা ছবি দিয়েছিলাম তো বোর্ডের উপরে, তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, তোমরা ছবি দুটো তুলেছিলে। যদিও ছবি আংশিক ছিল, ওই ছবি দুটোর উপর একটু ব্যাখ্যা করি। এটা একটা প্রশ্ন ছিল, যদি এরকম একটা প্রশ্ন তোমার স্টেমে এসে যায় উত্তর করার জন্য, লক্ষ্য করো তোমরা যে ওখানে দুইটা ছবির মধ্যে এ এবং বি ছিল। এতে যে ছবিটা ছিল সেটি ছিল মিওসিস বিভাজনের একটা পর্যায়, আর ডান দিকে যে ছবিটা ছিল ওইটা মাইটোসিসের মেটাফেজ পর্যায়, বাম দিকেটা ছিল মেটাফেজ 1। এখন এই দুটো ছবির মধ্যে বিস্তর প্রশ্ন হতে পারে, যেমন গড় নমুনাতে যদি গ প্রশ্নে যদি এরকম থাকে যে তোমার ওই এতে যে ছবিটা দেওয়া হয়েছে স্টেমে, এটি চিত্র একে এর বর্ণনা দাও। আর ঘতে যদি এভাবে থাকে যে এ এবং বি দুই চিত্রের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করো, এটা হতে পারে। তাহলে উত্তরটা কিভাবে লেখা যায়? তো প্রথম এই গয়ের প্রশ্নের উত্তরটা এভাবে দেওয়া যায় যে ওইটা ছিল মেটাফেজ 1-এর একটা ছবি। ওখানে দেখানো হয়েছে যে বাইভ্যালেন্ট এখানে সরাসরি বিচ্ছিন্ন না হয়ে সরাসরি এই তোমার ইকুয়েটোরিয়াল প্লেনে চলে এসছে। তোমরা লক্ষ্য করো যে নিরক্ষীয় তলে হাজির হয়েছে, এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ক্রসিং ওভার হয়েছে, পার্ট এক্সচেঞ্জ হয়েছে, অর্থাৎ অংশের বিনিময় ঘটেছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে একটা জিনিস হলো যে এই বাইভ্যালেন্টের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দ্বয় এরা কোনো অবস্থাতেই কিন্তু ইকুয়েটোরিয়াল প্লেনে স্পর্শ করেনি, অনেক দূরত্ব বজায় রেখেছে। এবং এখানে এর পরের ধাপেই দেখা যাবে যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এক একটা মেরুর দিকে চলে যাবে। অন্যদিকে আমরা যদি ডান দিকের ছবি দেখি, ওখানে দেখা যাবে যে মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে, এবং এই পর্যায়ে দেখা যাবে ক্রোমোজোমগুলো এভাবে রয়েছে যে তোমার সমসংখ্যক একই ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে মেটাফেজ পর্যায়ের শেষের দিকে, তখন সমসংখ্যক ক্রোমোজোম মেরুর দিকে গমন করতে থাকবে। এখানে কোনো রকম এই ক্রসিং ওভার হয়নি, অংশের বিনিময় ঘটে নাই, এবং সেন্ট্রোমিয়ারগুলো এই নিরক্ষীয় তলে স্পর্শ করেছে। আরও একটা বিষয় বলা যায় যে প্রথম ছবিতে যে অংশের বিনিময়ের মাধ্যমে নতুন সৃষ্ট জীবের মধ্যে বৈচিত্র্য আসে, যেটা কোনো অবস্থাতেই দ্বিতীয় পর্যায়ের কোষ বিভাজনের মাধ্যমে, যেটা আমরা দেহকোষে লক্ষ্য করি, এর মাধ্যমে কোনো বৈচিত্র্যের সংমিশ্রণ অথবা স্থানান্তরণ ঘটে না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে, এভাবে উত্তর তৈরি করতে হবে আমাদের। আর এরপরে আরেকটা বিষয় যেটা হয়তো আমি একটু আলগা আলোচনা করেছিলাম, সেটা হলো যে সপ্তম চ্যাপ্টারে ওইটা ছিল নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদের দুটো বর্ণনা ছিল। তো নগ্নবীজ উদ্ভিদের একটু শেষের দিকে একটু কথা বলে নিই, যেটা না বললেই নয়। সেটা হলো যে ওইটা পার্থক্যের বিষয়টা, যে একটা ছবি নগ্নবীজ উদ্ভিদ থেকে দেওয়া হয়, সাইকাস থেকে হতে পারে, অথবা এর এই একই গ্রুপের অন্য কোনো উদ্ভিদ থেকে হতে পারে। সেটার সঙ্গে আবৃতবীজ উদ্ভিদের একটা অংশ, সেটা হতে পারে নিষেকের পর্যায়ের একটা ছবি হতে পারে। এর মধ্যে যে একটা তুলনামূলক পার্থক্য, তুলনামূলক যে প্রশ্ন অথবা পার্থক্য লেখা যায়। এখানে একটা বিষয় পরিধানযোগ্য যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নগ্নবীজ উদ্ভিদের মধ্যে, যেটা আমি বর্ণনা করেছি, এছাড়াও কিছু দেখা যায়, যেমন দ্বিনিষেক ওখানে হয় না সাধারণত, ব্যতিক্রমী ফিডরা একটা প্রজাতি রয়েছে, সেখানে দেখা যায়। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে এর যে এন্ডোস্পার্ম বা শস্য উৎপন্ন হয়, সেটি হলো হ্যাপ্লয়েড। যেহেতু দ্বিনিষেক হয় না, শুধুমাত্র পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হয়, কখনোই গৌণ নিউক্লিয়াস নিষিক্ত হয় না। সে কারণে ওদের এক্ষেত্রে যে শস্য উৎপন্ন হয় সেটি নিষেকের আগেই উৎপন্ন হয় এবং সেটি হ্যাপ্লয়েড হয়। ব্যতিক্রম রয়েছে হেফিড্রার মধ্যে, সেখানে দ্বিনিষেক লক্ষ্য করা যায়। এরকম ধরনের কিছু কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি। আবৃতবীজ উদ্ভিদ নিয়ে কথা বলে সপ্তম চ্যাপ্টারের এখানে উন্নততর বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, এবং এখানে দুইটা উদ্ভিদেরই পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া হয়েছে, যথাক্রমে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের গ্রুপ থেকে, অন্যটি একবীজপত্রী উদ্ভিদের গ্রুপ থেকে, এবং একবীজপত্রী উদ্ভিদের গ্রুপ থেকে একটি ঘাসের বিভিন্ন অংশের এবং তার প্রজনন অঙ্গ এবং তার সব কিছুই, গোত্রের সব কিছুই বর্ণনা করা হয়েছে। অন্যদিক থেকে আরেকটি যেটা, সেটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের থেকে একটি জবা ফুলের
ফুলের বিভিন্ন অংশগুলোর ছবি এবং তার নিষেকের ছবি ইত্যাদি দেখানো হয়েছে। তো আমরা এখানে কি প্রশ্ন পেতে পারি সেটাই বিবেচ্য বিষয়। এখানে প্রশ্ন হতে পারে যে আবৃতবীজী উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া সেটি উল্লেখযোগ্য, যেটি নগ্নবীজী উদ্ভিদে আমরা ওই ধরনের ঠিক নিষেক লক্ষ্য করি না। যে নিষেক প্রক্রিয়া যেটা আমরা একটু আগেই বললাম যে এখানে যেটা হয় সেটি হলো যে পরাগায়ন ঘটে বায়ুপরাগী। বায়ুপরাগী প্রক্রিয়ার মাধ্যমে পরাগায়ন হয় এবং সরাসরি ডিম্বকের ছিদ্রের মধ্যে এই পরাগরেণু পতিত হয় এবং আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এবং আরও বলা হয়েছে এখানে যে এই যে স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম সৃষ্টি হয় এবং যে আর্কিগোনিয়ামের মধ্যে এই শুক্রাণু প্রবেশ করে, যেটা সবচেয়ে বৃহৎ উদ্ভিদকুলের মধ্যে, এবং সেটা বহু ফ্লাজেলাযুক্ত। এবং নিষেক প্রক্রিয়া যেটা হয় সেটি সম্পূর্ণ বাইরের পর্দার অর্থাৎ অনাবৃত অবস্থায় হয়, যে কারণে আমরা একটা প্রশ্ন এখানে উল্লেখ করতে পারি যে দুইটি বীজ সম্পর্কে বর্ণনা দেওয়া যায় স্টেমে, এবং যেখানে বলা হয় যে একটি বীজ অনাবৃত থাকে এবং আরেকটি বীজ আবৃত অবস্থায় উৎপন্ন হয়। সহজেই আমরা বুঝতে পারি অনাবৃত অবস্থায় যে বীজটি সেটি হলো নগ্নবীজ উদ্ভিদ থেকে, আর আবৃত বীজ উদ্ভিদ থেকে যেটা হয় সেটা হলো আবৃত অবস্থায় গর্ভাশয়ের অভ্যন্তরে। এবং এদের মধ্যে বিস্তর পার্থক্য যেমন দেওয়া যায় তেমনি মিল অর্থাৎ যেগুলো সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা উল্লেখ করতে পারি মোটামুটিভাবে এই দুটোর মধ্যে। আর এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা, আমি একটা ছবি লক্ষ্য করো যেটা আমি দিয়ে তোমাদের একটু পার্থক্য বোঝাতে চেষ্টা করতে পারি। লক্ষ্য করো উপরের অংশে একটা পুষ্প সংকেত দেখানো হয়েছে, এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে নেওয়া। দ্বিতীয় ছবিটিতে আরেকটা পুষ্প সংকেত দেখানো হলো অন্য একটি উদ্ভিদ যেটা বর্ণনা করা হয়েছে তোমাদের বইয়ে, সেখান থেকে লক্ষ্য করো এখানে যদি এরকম একটা প্রশ্ন মনে করো তোমাদের স্টেমে দেওয়া হলো, উল্লেখ করা হলো যে প্রথম অর্থাৎ মনে করো এটি হচ্ছে ক, এটি হলো খ। তো কয়ের চিহ্নিত যে যে তোমার পুষ্প সংকেত এটির বর্ণনা চাওয়া হলো, ব্যাখ্যা চাওয়া হলো। তোমাকে প্রত্যেকটা অংশের আলাদা আলাদা করে বর্ণনা দিতে হবে। আর এভাবে বলা যেতে হলো যে ঘয়ের উত্তরটা এভাবে চাওয়া হলো যে দুইটা তোমার ওই পুষ্প সংকেতের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করতে বলা হলো। তাহলে টোটাল এই দুইটা গোত্রকেই আসলে বর্ণনা করা হয়ে যাবে। যেমন প্রথমটা যদি আমরা দেখি ক, এখানে যে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা বহু প্রতিসমর এখানে বোঝানো হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে। এটা হলো এর সাহায্যে সংকেতের, এটা পুষ্প সংকেত যেহেতু বিভিন্ন অংশগুলো এইভাবে এক একটা অংশের এক একটা অর্থ বোঝানো হচ্ছে। যেমন এটা বহু প্রতিসম, এইভাবে তোমার এটি হলো উভলিঙ্গী বোঝানোর জন্য, উভলিঙ্গ এটা দিয়ে বোঝানো হয় তোমার উপবৃত্তি। এখানে 5 থেকে 7টি ভেরিয়েবল। উপবৃত্তিটা আসলে কোনো গোত্রের অংশ নয়, এটি অতিরিক্ত অংশ এই গোত্রের, এটা একটা শনাক্তকারী বৈশিষ্ট্য এটা এই গোত্রের জন্য। এটা জবা মালভেসি গোত্রের থেকে দেওয়া হয়েছে। এরপরে ধরো এখানে লেখা আছে এটা দিয়ে বৃত্তি দেখানো হয়েছে। বৃত্তির বৃত্তাংশ হচ্ছে কয়টা, 5টি।
এবং যুক্ত বোঝানো হয়েছে, দিয়ে দল মণ্ডলকে বোঝানো হয়েছে এবং দল 5টি এটা বোঝানো হয়েছে, পুংস্তবক পুং দিয়ে বোঝানো হয়েছে, এটা ইনফিনিটি অর্থাৎ এটার অনির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়েছে এবং এটা যুক্ত থাকে এটা বোঝানো হয়েছে, এবং দিয়ে গর্ভাশয় স্ত্রী স্তবকের প্রধান অংশ, এবং নিচে দাগ দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হলো অধিগর্ভ গর্ভাশয়, অর্থাৎ গর্ভাশয়ের অবস্থান ফুলের অন্য অন্য স্তবকের উপরের দিকে থাকে, এটাকে হাইপোগাইনাস বলা হয়, গর্ভপাদ পুষ্প। আর এর গর্ভাশয়ের নিচে গয়ের নিচে দাগ দেওয়া হয়েছে এটা অধিগর্ভ বোঝানোর জন্য যে গর্ভাশয়ের অবস্থানটি সবার উপরে, এবং ডান দিকে 5 দিয়ে দেখানো হয়েছে এটা ওই গর্ভপত্রের সংখ্যা 5টি থাকে এবং এটা যুক্ত থাকে, এবং এখানে একটা দাগ দেওয়া হয়েছে এবং পুংয়ের উপরে, এটা দিয়ে আসলে দুটোর মধ্যে সংযুক্তি বোঝানো হয়েছে, দল এবং পুংকেশরগুলি সংযুক্ত থাকে। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, দ্বিতীয় ছবিতে মঞ্জুরিপত্র প দিয়ে বোঝানো হয়েছে উপমঞ্জুরিপত্র, এবং এটা কিন্তু এক প্রতিসম বোঝানো হয়, যেমন এখানে বহু প্রতিসম, এটা এক প্রতিসম, এটা উভলিঙ্গী, এটা উভলিঙ্গী। এখানে দিয়ে পুষ্পপুট বোঝানো হয়েছে, 2টি থাকে পুষ্পপুটের সংখ্যা, পুংকেশরের সংখ্যা এখানে 3 + 3, কারণ একবীজপত্রী উদ্ভিদকে রিপ্রেজেন্ট করছে এই পুষ্প সংকেত, এবং দিয়ে গর্ভাশয় এবং তার নিচে দাগ দেওয়া হয়েছে অধিগর্ভ, এবং প্রকোষ্ঠের সংখ্যা 1টি। এই হলো দুইটার মধ্যে পার্থক্য। আমরা এটার আরও অনেক বিষয়ে তুলে আনতে পারি পার্থক্যের জন্য, এবং মিল এবং অমিল এখান থেকে আমরা লিখতে পারি। তো এটি হলো তোমার এর পরের, এটি যে এই আবৃতবীজ উদ্ভিদ সম্বন্ধে এরকম একটা হতে পারে, প্রশ্ন আসতে পারে। এরপরের চ্যাপ্টারে আমরা চলে যাই। এরপরের চ্যাপ্টার ছিল হচ্ছে তোমার 8 নম্বর চ্যাপ্টার, এটি টিস্যু, এর উপরে তোমরা লিখতে পারো হেডিং, টিস্যু লিখে শুরু করতে পারো। তো টিস্যু সম্পর্কে বলতে গেলে আমরা এখানে প্রধানত টিস্যু কাকে বলে এটা আমাদের সবারই জানা আছে, যা অনেকগুলো কোষ অর্থাৎ একগুচ্ছ কোষ কোনো নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হয়ে সম্মিলিতভাবে যদি একই কাজে নিয়োজিত থাকে তখন সেই কোষ সমষ্টিকে বলা হয় টিস্যু। টিস্যু প্রধানত 2 প্রকার। কেন টিস্যু সৃষ্টি হয় তার সম্বন্ধে বলতে হয় যে এই বহুকোষী জীবের মধ্যেই টিস্যু দেখা যায়, টিস্যু থেকেই অঙ্গ তৈরি হয়, অঙ্গ থেকে অঙ্গতন্ত্র তৈরি হয়, এভাবে বৃহৎ জীবদেহ তৈরি হয়ে থাকে। সুতরাং এই বৃহৎ জীবদেহ তৈরির ক্ষেত্রে টিস্যুর গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা আসি যে টিস্যু কত প্রকার। টিস্যু 2 প্রকার প্রধানত, এক প্রকার হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে এই তোমার স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর অনেক প্রকারভেদ রয়েছে, এগুলো বর্ণনার প্রয়োজন তেমন একটা নাই, তোমরা পড়েছো। আমি শুধু একটু বিশেষ জায়গায় টাচ করে যাব। ভাজক টিস্যু তোমরা জানো যে টিস্যুর কোষগুলো স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হতে পারে এবং স্থায়ী টিস্যু উৎপন্ন করতে পারে, তাদেরকে বলা হয় এই ভাজক টিস্যু। ভাজক টিস্যু উৎপত্তি, তারপরে অবস্থান, কাজ এবং তোমার এই বিভাজন ক্ষমতার উপরে 4 ভাগে ভাগ করা যায়। তো এগুলো সম্বন্ধে অনেক কথা রয়েছে ওখানে, সেগুলো তোমরা পড়ে নেবে যে প্রকারভেদগুলো কি। আর টিস্যুর বৈশিষ্ট্যগুলো, ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো বলা যায় যারা বিভাজন ক্ষমতা সম্পন্ন, এদের কোষের প্রাচীর খুব পাতলা হয়, এদের প্রোটোপ্লাজম খুব ঘন হয়, নিউক্লিয়াসটা বড় হয় এবং এদের কোষগুলো খুবই গাদাগাদিভাবে থাকে, মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আর আরেকটা বৈশিষ্ট্য হলো খাদ্য সঞ্চয় করে না, এদের আকৃতিগুলো সব একই রকম থাকে না। যেমন একটা ছবি আমরা দেখতে পাই, এইভাবে আমরা ছবি একটু আঁকতে পারি, বড় বড় নিউক্লিয়াস থাকে। এটি হলো ভাজক টিস্যুর কোষগুলোর চিত্র, যেমন এটা ষড়ভুজাকৃতির হতে পারে, কখনো কখনো এটি আয়তক্ষেত্রের মতো হতে পারে, যেমন এরকমভাবে হতে পারে, এরকমভাবে আঁকতে পারি আমরা, অনেকভাবেই করা যায়। তবে খেয়াল রাখতে হবে নিউক্লিয়াসগুলো এদের বেশ বড় হবে, প্রোটোপ্লাজমটা বেশ ঘন হবে এবং কোষগুলো অস্থায়ী হবে, অর্থাৎ প্রাচীরগুলো খুবই পাতলা হবে এবং এর মাঝখানে কোনো ফাঁক থাকবে না, কারণ এদের বয়স খুবই কম থাকে এবং খাদ্য সঞ্চয় করবে না, পরিবহনের কাজ করবে না, ইত্যাদি ইত্যাদি। তোমরা এগুলো একটু খেয়াল রাখবে। এরপরে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ উল্টা হবে। যেমন ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম,
ঠিক উল্টা বৈশিষ্ট্য হলো স্থায়ী টিস্যু। এদের আকৃতিগুলো একই ধরনের, কোষগুলো একই ধরনের আকৃতি সম্পন্ন হবে। এদের কোষ প্রাচীরগুলো বেশ পুরু হবে এবং এদের নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত ছোট হবে। আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। এরা সঞ্চয় করতে পারে খাদ্য, পরিবহনের কাজে অংশগ্রহণ করতে পারে। এরা বিভাজনের ক্ষমতা প্রাপ্ত নয় কিছু ব্যতিক্রম ছাড়া। মোটামুটি এগুলো হলো পার্থক্যের বিষয়। আর টিস্যু সম্বন্ধে আরও কিছু কথা আমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে প্রথমেই বলতে হয় যে তোমার এই টিস্যুতন্ত্র বলতে কাকে বোঝানো হয়। মনে রাখবে, বিজ্ঞানী বলছেন যে এক বা একাধিক টিস্যু সমন্বিতভাবে যে তন্ত্র গঠন করে তাকে বলা হয় টিস্যুতন্ত্র। তো আমরা দেখি এক প্রকারের টিস্যু দিয়েও কিন্তু টিস্যুতন্ত্র হতে পারে, যেমন এপিডার্মাল টিস্যুতন্ত্রটা কিন্তু সাধারণত এক স্তর বিশিষ্ট হয়, এক প্রকারের টিস্যু দিয়ে গঠিত হয় এবং কখনো কখনো অবশ্য ব্যতিক্রমীভাবে দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে স্তর থাকতে পারে। এগুলো হচ্ছে সাধারণত বহিঃত্বক, মূলের, কাণ্ডের, পাতার যে বাইরের দিকের যে ত্বক গঠিত হয় সেটা এর মাধ্যমে হয় এবং এর কোষগুলো কিন্তু খুব গাদাগাদিভাবে থাকে, সাধারণত ষড়ভুজাকৃতির হয় এবং এটা ক্লোরোফিল মুক্ত থাকে। আর আরেকটা হলো এর আবার কিন্তু কিছু মডিফিকেশন থাকতে পারে, যেমন এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে রোম তৈরি হতে পারে, সেগুলো হতে পারে গ্রন্থি হতে পারে, তারপরে কোলেটার্স হতে পারে, স্কেল হতে পারে, এই ধরনের অনেক উপবৃদ্ধি এখান থেকে তৈরি হতে পারে। এছাড়া আরেকটা বিষয় হলো, যেহেতু বলা হলো যে কোষগুলো গাদাগাদি থাকে, মাঝখানে কোনো ফাঁকা থাকে না, ব্যতিক্রম হতে পারে এরকম যদি পাতা হয় তাহলে এর মধ্যে পত্ররন্ধ্র থাকবে ফাঁকে ফাঁকে, যে পত্ররন্ধ্রগুলো অবশ্য মুক্ত থাকে, এটি গার্ড সেল বা রক্ষী কোষ দ্বারা আবৃত থাকে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। লক্ষ্য করো এখানে যে এই দেখতে পাচ্ছ যে একটা পত্ররন্ধ্রের এবং তার সঙ্গে আনুষঙ্গিক কোষগুলো দেখানো হয়েছে, যে যার মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করেছি এই দুটো গার্ড সেল বা রক্ষী কোষ। তোমরা এইভাবে ছবি আঁকবার চেষ্টা করবে। রক্ষী কোষ, তারপরে এখানে সহকারী বা যে স্টোমাটাল সেলও বলা যায় বা সহকারী কোষও বলা যায় কোষ, আর এটির নাম হলো পত্ররন্ধ্র। আচ্ছা, আমার উদ্দেশ্য যেটা আবার বলার সেটা হলো যে নিউক্লিয়াসগুলো বড় হবে এবং প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকবে। এগুলো বন্ধ এবং খোলা হতে পারে, এটা প্রচ্ছেদনের উপরে নির্ভর করে, প্রচ্ছেদন প্রভাবিত করে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার ক্ষেত্রে। এটা হলো তোমার এই এপিডার্মাল টিস্যুতন্ত্র। এটা ভাস্কুলার টিস্যুতন্ত্র বলে আরেকটা তন্ত্র রয়েছে, একটুখানি তোমাদের আমি বিষয়টা টাচ করতে পারি। ভাস্কুলার টিস্যুতন্ত্র বলতে যেটা বোঝানো হয়েছে পরিবহন। ভাস্কুলার শব্দের অর্থ হলো পরিবহন টিস্যুতন্ত্র। এটি জাইলেম এবং ফ্লোয়েম যেহেতু পরিবহন টিস্যু, এর মাধ্যমে দিয়ে তৈরি হয় যে টিস্যুতন্ত্র তাকে বলা হয়, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম দিয়ে তৈরি হয় যে টিস্যুতন্ত্র তাকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। এটা প্রধানত 3 প্রকারের হতে পারে, যথাক্রমে একটি কনজয়েন্ট, যেমন যে একটা করে ছবি আমি দেখাই তোমাদের। এটা একটা ডায়াগ্রামেটিক ছবি, এটা দিয়ে দেখানো হয়েছে, দেখো কনজয়েন্ট বা সংযুক্ত বোঝানো হয়েছে। সংযুক্ত পরিবহন করা হচ্ছে, পি দিয়ে ফ্লোয়েম বোঝানো হয়েছে, এক্স দিয়ে জাইলেম। জাইলেম থাকবে কেন্দ্রের দিকে কাণ্ডের বা মূলের, আর ফ্লোয়েম থাকবে পরিধির দিকে। এটা কাণ্ডের ছবি, কারণ কাণ্ডে এই ধরনের পরিবহন টিস্যুগুচ্ছ দেখা যায়। সংযুক্ত আবার বদ্ধ মুক্ত হতে পারে, যেমন এখানে আরেকটা ছবি দেখতে পারো। এটা সবই কিন্তু ডায়াগ্রামেটিক ছবি, আমি আসল ছবি আঁকতেছি না, প্রয়োজনও নাই। যেমন এখানে এইটা হলো ক্যাম্বিয়াম, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম। তো এই ধরনের এটা হলো তোমার মুক্ত, সংযুক্ত মুক্ত, আর এটা মুক্ত। এটা মুক্ত কেন? যেহেতু ক্যাম্বিয়াম আছে। এটা হলো বদ্ধ বলা হয়। বদ্ধ কেন? এই জন্য যে এটা
কি নাই, ক্যাম্বিয়াম নাই। এই তো এটা হলো কাণ্ডের মধ্যে থাকে। আর মূলের মধ্যে যেটা থাকে সেটা হলো, ধরা যাক এটা একটা মূলের প্রস্তুচ্ছেদ আমরা করলাম। মূলের প্রস্তুচ্ছেদ করলে তাহলে সেখানে এরকমভাবে দেখা যাবে যে জাইলেম এবং ফ্লোয়েমগুলো এইভাবে আলাদা আলাদা ব্যাসার্ধে অবস্থান করছে। এটা দেখানো যায়, যেমন এখানে ফ্লোয়েম থাকলো, এটা ফ্লোয়েম, এগুলো জাইলেম। এভাবে পুরো সেকশনের, অর্থাৎ এই মূলের ভেতরে এর কয়েক সারি এরকম জাইলেম, কয়েক সারি ফ্লোয়েম, অবশ্য সমসংখ্যক জাইলেম, সমসংখ্যক ফ্লোয়েম থাকবে। এই যে আলাদা আলাদা ব্যাসার্ধে অবস্থান করা, এটি একটা বিশেষ প্রক্রিয়া মূলের মধ্যে দেখা যায়। এটিকে বলা হয় অরীয় পরিবহন টিস্যুগুচ্ছ বা অরীয় ভাস্কুলার বান্ডেল। এটা অরীয় বলা হয়, ভাস্কুলার বান্ডেল, বা এটাকে আমরা সংক্ষেপে এইভাবে ভিবি দিয়ে লিখতে পারি। আরেকটা প্রক্রিয়া হলো কনসেন্ট্রিক। সেটা হলো এরকম, মাঝখানে জাইলেম, তার চারপাশে ফ্লোয়েম থাকতে পারে। আমরা এটা ফ্লোয়েম লিখলাম চারপাশে। এটা হাইড্রোসেন্ট্রিক বলা হয়, সাধারণত টেরিস উদ্ভিদের মধ্যে, অর্থাৎ টেরিডোফাইটে এগুলো দেখা যায়। আরেকটা ছবি, এটা হলো জাইলেম কেন্দ্রিক, এটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক। আরেকটা হলো ফ্লোয়েম কেন্দ্রিক, মাঝখানে ফ্লোয়েম, আমি ফ্লোয়েম কথাটা পি দিয়ে দেখাচ্ছি, জাইলেম চারপাশে, এটি বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক বলা হয়। হ্যাঁ, এটি হলো ড্রসিনা নামক উদ্ভিদের মধ্যে দেখা যায় এরকম। যে মোটামুটি হলো এখানকার এটা টিস্যুতন্ত্রের বর্ণনা। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যে এই টিস্যুতন্ত্রের মূল বা কাণ্ড থেকে কোনো অংশবিশেষ তোমার স্টেমে দিতে পারে, দিয়ে তোমাকে হয়তো এটা সম্বন্ধে ছবি আঁকতে বলা হলো। যেমন আমি একটা ছবি, খুব ডায়াগ্রামেটিক একটা ছবি তোমাদের এঁকে দেখাই। মনে করো একটা ছবি এরকম দেওয়া হলো, এখানে তোমরা জানো এটা হলো মূল রোম, এটি হলো এপিব্লেমা বলা হয় এটাকে, যেহেতু এখানে কিউটিকল নাইট ওই এপিডার্মিসের উপরে, এপিব্লেমা। এগুলি হলো কর্টেক্স, আর এগুলি হচ্ছে ভাস্কুলার বান্ডল। জাইলেম, জাইলেমের মধ্যে প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে, এটি হলো এক্সার্ক বলা হয়, এটা ফ্লোয়েম। এভাবে একটা ছবি মনে করো দেওয়া হলো, ডায়াগ্রামেটিক ছবি। তোমাকে বলা হলো যে এমনি একটি ছবি এঁকে এর বিভিন্ন অংশে চিহ্নিত করো এবং শনাক্ত করে বৈশিষ্ট্য লিখো। এরকম একটা স্টেম দিয়ে, অর্থাৎ একটা উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন করা যেতে পারে। আশা করি এই ধরনের প্রশ্নগুলোর সঙ্গে সম্পৃক্ত হবে। প্রস্তুতি নেওয়ার সময় অবশ্যই এগুলো গুরুত্ব সহকারে বিবেচনায় আনবে। এই টিস্যুতন্ত্র সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলো যদি তোমরা একটু নজর দাও বা একটু গুরুত্ব সহকারে দেখো, আশা করি এখান থেকে বেশ ভালো একটা প্রশ্নের উত্তর তুমি করতে পারবে। এরপরে আমরা চ্যাপ্টারে চলে যাই। এরপরে বোধহয় ফিজিওলজি রয়েছে। ফিজিওলজি তোমরা হেডিং লিখে নাও, ঠিক আছে। ফিজিওলজি অর্থাৎ শারীরতত্ত্ব, এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করি। এখানে উল্লেখযোগ্য কিছু কিছু বিষয় আছে। আমি একটা বিষয় তোমাদের একটু শেয়ার করব, যেটা হয়তো বইয়ে বর্ণনা অতটা সুন্দরভাবে নাই। প্রথমেই দেখো, ওখানে শারীরতত্ত্ব বলতে বোঝানো হয় হেলস, HALES, হেলস একটা কথা বলেছেন, যাকে শারীরতত্ত্বের পিতা বলা হয়, অর্থাৎ ফাদার অফ ফিজিওলজি বলা হয়। এই জন্য তিনি বলেন যে বাতাস থেকে কিছু খাদ্য আর মাটি থেকে কিছু লবণ বা দ্রব্য এগুলো সংগ্রহ করে যে তন্ত্র করে তাকে তিনি নাম দিয়েছেন এরকম ফিজিওলজি বলে, এবং সেটি প্রণিধানযোগ্য হয়েছে। সেই হিসাবে তাকে ফাদার অফ ফিজিওলজি বলা হয়ে থাকে। এখন আসো, এখানে বেশ কয়েকটি অংশ রয়েছে, যথাক্রমে একটি হলো লবণ শোষণ সম্পর্কে আলোচনা হয়েছে, পরে তোমার হলো এই তোমার ট্রান্সপিরেশন বা প্রস্বেদন, তারপরে হলো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, এবং পরিশেষে যেটা আলোচনা হয় শ্বসন। আমি একটু টাচ করে যাই তোমাদের দু একটা বিষয় যেটি তোমাদের খুবই প্রয়োজন হবে। যে প্রথমে লবণ শোষণের কথা বলি। লবণ শোষণে দেখো বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে যেটা তোমাদের খুব জানা দরকার, যে উদ্ভিদ
লবণ শোষণ পানি শোষণের মতো ওই একই প্রক্রিয়া করে না। লবণ শোষণ ভিন্ন প্রক্রিয়া হয়, আয়ন পদ্ধতিতে গ্রহণ করে থাকে, আর পানি শোষণ হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। তা দুইটা ভিন্ন প্রক্রিয়া, যদিও লবণ পানি একই সঙ্গে থাকে কিন্তু শোষণের প্রক্রিয়াটা ভিন্ন হয়। আর এই জন্য উদ্ভিদকে ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পানি শোষণ যেমন এটা একটি প্যাসিভ মেথড, অর্থাৎ নিষ্ক্রিয় পদ্ধতিতে হয়ে থাকে, কোনো বাড়তি শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না। অন্যদিক থেকে তোমার এই লবণ শোষণের ক্ষেত্রে এটি কিন্তু তোমার এই পানি শোষণের মতো এইভাবে হয় না। এটা মনে রাখবে, এটাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলে একটা কথা তোমাদের বইয়ে লেখা আছে। এটি ঘনত্বের আনতি বলা হয়, অর্থাৎ উদ্ভিদ দেহের ভিতরে লবণ কম থাকা সত্ত্বেও তাদের অতিরিক্ত লবণের প্রয়োজন হয়। লবণ তোমরা জানো যে মৌল হিসাবে আমরা 17 প্রকারের লবণের কথা জানি, যার 3 প্রকারের লবণ উদ্ভিদ সরাসরি বাতাস থেকে গ্রহণ করে, 14 প্রকারের মাটি থেকে। এই লবণগুলোরও দুটো অংশ থাকে, এটা যথাক্রমে তোমার এই ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত থাকে, অর্থাৎ এমনি লবণ থেকে আলাদা করা যায়। এখন আসো যে এই লবণগুলো কিভাবে তারা শোষণ করে। লবণ শোষণের পদ্ধতি হিসাবে দেখা যায় এটা সক্রিয় পদ্ধতি, বাড়তি শক্তির প্রয়োজন হয়, কেননা উদ্ভিদের দেহে লবণ বেশি লবণ থাকা সত্ত্বেও তাকে আরও লবণ শোষণ করতে হয় শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য। দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে এটা বেশি প্রণিধানযোগ্য। তার মধ্যে একটি হলো স্বাস্থ্যপ্রদ বৃদ্ধি, আর একটা হলো শারীরিক পরিপূর্ণতা। এই দুটিকে সামনে রেখে উদ্ভিদকে লবণ শোষণ করতে হয়। তো এই জন্য এটা সক্রিয় পদ্ধতি, এর জন্য বাড়তি শক্তি প্রয়োজন হয়, যেহেতু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে। এই শক্তিটা এটিপি থেকে আসে, মেটাবলিক এনার্জি হিসাবে এটি ব্যবহৃত হয়, এটাকে সক্রিয় পদ্ধতি বলা হয়। তাহলে নিষ্ক্রিয় আর সক্রিয় পদ্ধতির মধ্যে পার্থক্য তোমরা করবে, এটা একটা ভালো প্রশ্ন। এর পরের বিষয়ে আসি আমরা, যে এই যে লবণ শোষণ আবার দুইভাবে হতে পারে। একটা হলো প্রাপ্যতার কথা বলা হয়েছে, তোমরা লক্ষ্য করবে এখানে যে লবণের প্রাপ্যতার কথা বলা হয়েছে। একটা দিয়ে এক্সচেঞ্জ মেথডের কথা বলা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, এরকম কয়েকটি মেথডের কথা বলা হয়েছে। একটা প্রাপ্যতার কথা, এটা এক, যেমন ধরো রাতের বেলায় তোমরা জানো যে এই তোমার বন্ধ থাকে, তোমার এই প্রস্বেদন বন্ধ থাকে, কিন্তু শ্বসন চলছে। শ্বসন একটি সার্বক্ষণিক প্রক্রিয়া। তো সার্বক্ষণিক প্রক্রিয়ার মাধ্যমে যে এই যে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটি পানির সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড হয়। অ্যাসিডের মাত্রা যত বাড়তে থাকে তোমরা জানো যে এটার পিএইচের মানও তত কমে যায়। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো এই যে এই মাটিতে মাটি যেহেতু কলের ধর্মী, এই জন্য এই কার্বনিক অ্যাসিড দুর্বল, সহজে ভেঙে যায় এবং প্রোটন এবং তোমার বাইকার্বনেট আলাদা হয়ে যায়, অ্যানায়নে আলাদা হয়। এগুলি কিন্তু তোমার এই মাটিতে যে এই কলয়েড দ্রব্য থাকে তার সঙ্গে লেগে থাকে, জৈব পদার্থ। কলয়েড বলতে জৈব পদার্থ যা পানি শোষণ করতে পারে। তো এটি যখন একেবারে মূল রোমের কাছাকাছি চলে আসে, মাটি এবং মূল রোমের কাছাকাছি আসলে ভিতরের যে পানি ভেঙে প্রোটন এবং হাইড্রক্সিল গ্রুপে আলাদা হয়ে যায়, এদের মধ্যে এক্সচেঞ্জ হয়। এভাবে লবণ শোষণটা নিশ্চিত হয়। এটা হলো কার্বন ডাইঅক্সাইড শোষণের মেথড একটা, আর একটা হলো এক্সচেঞ্জ মেথড আছে। দুইটা মেথড প্রাপ্যতার দিক থেকে। পরবর্তীতে যেটা বলছি, আয়ন পদ্ধতিতে যে লবণ শোষণ হয়, এটি হলো উল্লেখযোগ্য শোষণ পদ্ধতি। এর শোষণ কিন্তু তোমরা খেয়াল রাখবে, দুইটা কিন্তু আলাদা কথা। তো এই পদ্ধতিতে সবচেয়ে উল্লেখযোগ্য যে পদ্ধতি, সেটাকে বলা হয় প্রোটন পাম্প থিওরি, যেটা তোমার লুন্ডিগার্ডের পদ্ধতি বলে স্বীকৃত। এই পদ্ধতিতে তোমরা লক্ষ্য করো, বইয়ে একটা ছবি আছে, আমি একটা ছবি এঁকে তোমাদের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি।
এদিকে লক্ষ্য করো, এখানে সাইটোক্রোম অ্যানায়ন যৌগ তৈরি হয়েছে। আচ্ছা, হলো কিভাবে দেখো, একটু বুঝিয়ে বলি। এটা অনেকটা সোজা হবে, আমার মনে হয় এটা তোমরা মনে রাখতে পারবে। বই একটা ভিন্ন ছবি আছে, বর্ণনাটাও বেশ কিছুটা দুর্বোধ্য মনে হয়। এটি লক্ষ্য করো, হ্যাঁ। তো দেখো এখানে দেখানো হয়েছে যে এটা কিন্তু বহিস্থ পরিবেশ, মাটির পরিবেশে যে অ্যানায়ন ক্যাটায়ন রয়েছে। দেখো অ্যানায়নটা শোষণ হয় সক্রিয় পদ্ধতিতে। এখানে ভিতরে একটা সাইটোক্রোম মানে একটা চক্র দেখানো হয়েছে, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। সেখানে দেখান সাইটোক্রোম একটি লৌহ ঘটিত উপাদান। এটি দুটা ফেস রয়েছে, একটা হলো এটা অক্সিডাইজড ফর্ম, এটা রিডিউসড ফর্ম, দুটো ফর্মে থাকে। যে যখন সাইটোক্রোম ইলেকট্রন ছেড়ে দিয়ে বাইরের 3টা ইলেকট্রন ছাড়তে পারে, 3টাই যখন ছেড়ে দেয় অক্সিডাইজড হয়ে যায়। এটা অক্সিডাইজড বা জারিত অবস্থা, আর এটা হলো বিজারিত অবস্থা। এইভাবে তো জারিত অবস্থায় যখন যায় তখন অ্যানায়ন গ্রহণ করে এবং একটা যৌগ তৈরি করে, সাইটোক্রোম অ্যানায়ন যৌগ। এবং এই সময় এখানে একটা ডিহাইড্রোজিনেজ এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন ভেঙে যায়, ভেঙে যে ইলেকট্রন এবং তোমার প্রোটনে আলাদা হয়ে যায়। প্রোটনটা বাইরের বহিস্থ পরিবেশের ক্যাটায়নের সঙ্গে বিনিময় হয়। এটি একটা নিষ্ক্রিয় পদ্ধতির শোষণ, আর অ্যানায়ন শোষণটা হয় সক্রিয় পদ্ধতিতে। এইভাবে ক্রমাগতভাবে এই চক্র চলমান থাকে, আর অ্যানায়ন ভিতরে প্রবেশ করে এবং অ্যানায়ন ক্যাটায়ন মিলে লবণ গৃহীত হয়। এই প্রক্রিয়াটি আমার মনে হয় এটা লুন্ডিগারের মেথড লিখে রাখবে এখানে, লুন্ডিগার্ডের মতবাদ। তোমরা এটি মনে রাখবে, আমার মনে হয় এটা তোমরা মনে রাখতে পারবে এবং লিখলে নাম্বার হয়তো ভালো আসবে, বোঝা সহজ হবে। এরপরে আমরা একটু ভিন্ন আরও কতগুলো মতবাদ রয়েছে, সবগুলো বর্ণনার প্রয়োজন মনে করি না। এরপরে রয়েছে প্রস্বেদন। প্রস্বেদনের ক্ষেত্রে লক্ষ্য করো, আমি সংক্ষেপে বলি। এখানে তোমরা 9-10ও পড়েছো। এখানে 3টি পদ্ধতি রয়েছে, যথাক্রমে পত্ররন্ধ্রের সাহায্যে প্রস্বেদন একটা, আরেকটি হলো কিউটিকলের সাহায্যে, একটা লেন্টিসেলের সাহায্যে, তোমরা সবাই জানো। এবং এই প্রস্বেদনটা প্রভাবিত করে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া। এখানে কতগুলো মতবাদ রয়েছে, তোমরা মতবাদগুলো একটু খেয়াল রাখবে। যথাক্রমে লয়েডের মতবাদ আছে এখানে, তোমরা জানো লয়েডের মতবাদটা খুবই উল্লেখযোগ্য। এটি বলা হয় রাতের বেলা এবং দিনের বেলার সম্বন্ধে বলা হয়। রাতের বেলা তোমরা জানো অ্যাসিডিটি বেড়ে গেলে তখন তোমার পিএইচের মানটা কমে যায় এবং তখন দেখা যায় যে গ্লুকোজ যা দিনের বেলা তৈরি হয় এটি স্টার্চে পরিণত হয়, অদ্রবণীয়। এই সময় এর অসমোটিক চাপ কমে যায় কোষের এবং পানি হারিয়ে স্লোত হয়ে যায়, তখন রক্ষী কোষগুলো কাছাকাছি চলে আসে, বন্ধ হয়ে যায়। দিনের বেলা উল্টো ঘটনা ঘটে, আলোর উপস্থিতিতে গ্লুকোজ তৈরি শুরু হয়ে যায়, রাতের বেলায় জমা হওয়া কার্বন ডাইঅক্সাইডগুলো ইউজড হতে থাকে এবং আস্তে আস্তে এর অ্যাসিডিটি কমে যায় এবং অ্যালকালাইনিটি বাড়তে থাকে এবং পিএইচের মান আস্তে আস্তে বেড়ে যায়। এবং বেড়ে গেলে তখন পানি শোষণের ক্ষমতা বাড়ে, অর্থাৎ অসমোটিক চাপ বেড়ে যায়, বাইরের থেকে পানি অন্য কোষ থেকে পানি শোষণ করে এটি রসস্ফীতি লাভ করে, পত্ররন্ধ্র খুলে যায়। আরেকটা কারণ থাকে কেন খুলে যায়, তার কারণ হলো রক্ষী কোষের ভিতরের পর্দাটা অপেক্ষাকৃত পুরু। আমি আগে ছবি এঁকেছিলাম, নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো তোমরা, যে এই পুরু অংশটা আসলে বাঁকে না, বাইকে যায় বাইরের অংশটা, যে কারণেই পত্ররন্ধ্রটা খুলে যায়। এটি হলো যখন রসস্ফীতি লাভ করে পানি শোষণের মাধ্যমে। তো এটা একটা সায়েরের মতবাদ তো একই রকম। তোমরা একটা ছবি দেখো, এখানে আরও চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, যথাক্রমে একবার দেখানো pH7 আর একবার দেখাচ্ছে pH5। pH7 যেটা হয় সেটা হলো দিনের বেলায় হয়, আর pH5 হয় রাতের বেলা। তো রাতের বেলায় যখন pH5 অর্থাৎ যখন অ্যাসিডিটি বেড়ে যায় তখন তোমার হয় এই দ্রবণীয়তা হারিয়ে ফেলে এবং অদ্রবণীয় স্টার্চে পরিণত হয়, আর দিনের বেলায় উল্টো অবস্থা হয় এবং pH এর মান বেড়ে যায়। বেড়ে গেলে তখন এর তোমার
এর পিএইচ বেড়ে যায় এবং পিএইচ বেড়ে গেলে তখন কি হয়, রসস্ফীতি চাপ বেড়ে যায় এবং বেশি পানি শোষণ করে এবং রসস্ফীতিজনিত কারণে পত্ররন্ধ্র খুলে যায়। এটি একটি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া। কতগুলো প্রভাবক রয়েছে সেটা তোমরা লক্ষ্য করবে। একটা হলো অভ্যন্তরীণ বাহ্যিক প্রভাবকগুলো, এগুলো ভালো করে দেখবে, প্রশ্ন আসে। যেমন একটা উল্লেখ করা যায় বাহ্যিক প্রভাবক, আলো যেমন একটা আছে, আর্দ্রতা বাড়া কমা, আলো বাড়া কমা, তাপ বাড়া কমা, অক্সিজেন বেশি হওয়া কম হওয়া ইত্যাদি। অভ্যন্তরীণের মধ্যে যেটা রয়েছে সেটা হলো পাতা বাড়া কম হওয়া, পত্ররন্ধ্র বেশি কম থাকা, মাটিতে পানি কম বা বেশি হওয়া ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে। আর এরপরে চলে আসে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের মধ্যে তোমরা লক্ষ্য করবে এখানে প্রধানত যেটি হয় আলোক পর্যায়ে যে চক্রীয় অচক্রীয় দুটি অধ্যায় রয়েছে, এই চক্রীয় অচক্রীয় অধ্যায় এটা 9, 10ও তোমরা পড়েছো, তোমরা এই দুইটা একটু ভালো করে দেখবে। আর অন্ধকার পর্যায়ের মধ্যে কেলভিন বাসাম পাথওয়ে চক্র তোমরা দেখবা, বইয়ের মধ্যে একটু ভিন্ন করে দেওয়া আছে। ওইখানে একটা জায়গায় দেখো যে যেখানে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং তোমার ওই তোমার একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, দেখো এটা উভমুখী বিক্রিয়া, ওই দুটি 3 কার্বনের যৌগ একত্রিত হয়ে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয়েছে এবং তারপরে ফসফোটেজ এনজাইমের সাহায্যে বিক্রিয়ার মাধ্যমে ফসফেট মুক্ত হয়েছে এবং ফ্রুক্টোজ 6-ফসফেট, পরবর্তীতে ফ্রুক্টোজ 6-ফসফেট এবং 3-ফসফোগ্লিসারালডিহাইড মিলে 7 কার্বনের একটা যৌগ তৈরি হয়েছে এবং 7 কার্বনের এই যৌগ পরবর্তীতে তোমার এই এখানে এরিথ্রোজ নামক 4 কার্বনের যৌগ তৈরি হয়েছে এনজাইমের উপস্থিতিতে এবং পরিণামে জাইলুলোজ 5-ফসফেট তৈরি হয়েছে। জাইলুলোজ 5-ফসফেট এপিমারেজ এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় রাইবোলোজ 5-ফসফেট। রাইবোলোজ 5-ফসফেট ফসফোটেজ এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে এটিপি থেকে ফসফেট নিয়ে তৈরি হয় রাইবোলোজ 1,5-বিসফসফেট এবং এটা আবারও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এখানে রুবিস্কো এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে অস্থায়ী যৌগ তৈরি করে যার নাম হচ্ছে 6 কার্বন কিটো অ্যাসিড। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 অণু উৎপন্ন হয় এবং পরবর্তী এটিপি থেকে ফসফেট নিয়ে তৈরি হয় 1,3-বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড। এগুলো পরবর্তী NADPH2 তোমার জারিত হয়ে তৈরি হয় হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড আর একটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এর উভমুখী বিক্রিয়া হয়। এই প্রক্রিয়াটা তোমরা একটু লক্ষ্য করবে, আমার মনে হয় খুব কঠিন মনে হবে না। আর শ্বসন প্রক্রিয়ার মধ্যে যেটি উল্লেখযোগ্য সেটা হলো গ্লাইকোলাইসিস, বেশি বেশি আসার সম্ভাবনা থাকে। ছবির প্রশ্নের আমি যদি ছবির এই স্টেমের ছবির কথা যদি প্রশ্নের কথা বলি তাহলে তোমাকে একটা প্রশ্ন আমি এখানে দেখিয়ে দিই। কামিট আছে আমার হাতে? হ্যাঁ ঠিক আছে। এখানে কি কি প্রশ্ন আসতে পারে, যেমন ধরো একটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিলাম যে এখন মনে করো এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে উৎপাদিত এ কিভাবে প্রস্তুত হয় তা বর্ণনা করে দেখাও হতে পারে, আর অথবা বলা এই বিক্রিয়াটি পূরণ করো এটা হতে পারে, অথবা এর সঙ্গে যে আরও রিলেটেড কোয়েশ্চেন হতে পারে যেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি অবাত এবং সবাত প্রক্রিয়া উভয়ের জন্য অপরিহার্য, এটি প্রমাণ করো। আরেকটা প্রশ্ন হতে পারে সেটা হলো অক্সিজেনের উৎস তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা হলো শ্বসনের, এটা কিন্তু সালোক সংশ্লেষণের একটা বিক্রিয়া দেখানো হয়েছে। শ্বসন প্রক্রিয়ায় তোমরা ওই গ্লাইকোলাইসিস এবং তার সঙ্গে যে এই দুইটি প্রক্রিয়ার কথা বললাম, একটা হলো তোমার যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় সেটি তোমার এই কীভাবে তোমার তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, তারই ক্রেব চক্র, আর পরিণামে যেটা ETS আর যেটা এখন ETC বলা হয়। তো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যে অক্সিজেনটা তৈরি হয়, এই অক্সিজেনের উৎসটা পানি, এটা প্রমাণ করা 3টা ধাপ রয়েছে। 3 বিজ্ঞানী 3ভাবে করেছেন। একটা হলো রবিন হিল একটা পরীক্ষা করেছেন, তিনি কার্বন ডাইঅক্সাইড না নিয়ে তিনি অক্সিডাইজার ব্যবহার করেছেন, অর্থাৎ জারক ব্যবহার করে তিনি বিক্রিয়া দেখেছেন যে অক্সিজেনটা উৎপন্ন হয় সেটা পানি থেকে আসে। আরেকটি হলো যে ভ্যান নীল একটা পরীক্ষা করেছেন, সেখানে তিনি পানি না নিয়ে H2S ব্যবহার করেছেন এবং দেখেছেন যে সেখানে এই পানির অক্সিজেনের পরিবর্তে সালফার আলাদা হয়ে যায়।
সেটার থেকেও বোঝা যায় যে পানি থেকেই অক্সিজেনটা নির্গত। আরেকটা আইসোটোপের সাহায্যে করা যায়, সেটা হলো যে এই পানির যে অক্সিজেন সেটা 18 ব্যবহার করে দেখা গেছে পরীক্ষা করে যে উৎপন্ন যে অক্সিজেন সেটা যে আইসোটোপ ছিল 18-16 জায়গায়। এটা থেকেও আমরা বুঝতে পারি যে এই অক্সিজেন যেটা নির্গত হয় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অবশ্যই সে অক্সিজেনটা অবশ্যই আসে পানি থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে নয়। আর মোটামুটি শ্বসন এবং সালোক সংশ্লেষণের মধ্যে পার্থক্যমূলক প্রশ্ন আসতে পারে, তোমরা এদিকে নজর দেবে। আর পরিণামে আমি তোমাদের কয়েকটা সাজেশনের কথা উল্লেখ করি। তোমরা স্বাভাবিক থাকবে, আর বিষয়ে কোনো নার্ভাস ফিল করবে না, এবং প্যাশেন্স থাকবে যেন পরীক্ষার সময়। আর লেখার সময় একটু গুরুত্ব দেবে যাতে ছবিটা সুন্দর হয়, এবং বিক্রিয়া যখন লেখো তখন বিক্রিয়াগুলো যেন সঠিক হয়, ভুল হতে পারে, একটু নজর দেবে। এগুলো বর্ণনার থেকেও বিক্রিয়াগুলোর দিকে বেশি নজর দেওয়া উচিত, যেখানে যেখানে বিক্রিয়া রয়েছে, যেখানে যেখানে ছবি রয়েছে। আর তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।